জয়ন্ত অধিকারীর লেখা গল্প কবর তার প্রথম পর্ব নিয়ে। কবর কবর খুঁড়েছি আমরা, সেই কবরের গর্তে নিজেরাই ঢুকে বসে থাকবো আমরা। একবার ভালো করে নিজেদের গায়ের গন্ধ শুঁকে দেখ, পচা গলা, পাশি, পোকায় কাটা মৃতদেহের পচা গন্ধ আসছে বেশি। পাচ্ছিস না তোরা সেই গন্ধ? তোদের নাকগুলো গেছে? উঠে দাঁড়ায় চিরাগ কোনো রকমে, শরীরটা টেনে টেনে নিয়ে আসে সামনে বসে থাকা প্রায় 150 জন বিভিন্ন বয়সের পুরুষদের সামনে। বেশিরভাগেরই বয়স 40-এর কাছাকাছি, রয়েছে কিছু ষাটোর্ধ্ব বৃদ্ধ আর গুটি কয় বাচ্চা ছেলে। সবার গা হাত পা রোদে পোড়া, উদম গা, নিচে কারোর পরনে পাজামা বা ধুতি বা লুঙ্গি। অধিকাংশরই নেশাতুর লাল চোখ, বুকগুলো হাঁপড়ের মতো ওঠানামা করছে। ওদের ভীষণ কষ্ট। গ্রামের মাঝে বড় বটের তলায় জড়ো হয়েছে ওরা আজ সবাই মিলে। কিছু একটা করতেই হবে, ওভাবে আর পারা যাচ্ছে না। বেঁচে থাকাটাই হয়ে উঠেছে ভীষণ কষ্টকর। ওদের সবার রয়েছে জমি জায়গা, রয়েছে ঘর বাড়ি, কিন্তু ওদের জীবনে নেই কোনো নারী। নেই এমন কোনো নারী যে ঘর বাড়ি সামলাবে, যাকে জড়িয়ে দুদণ্ড বসবো ওরা সবার অলক্ষ্যে নিভৃতে, বলবে সুখ দুঃখের কথা, করবে প্রেমালাপ। নেই এমন কোনো মেয়ে যে বাবাকে দেখে আসবে ছুটে, তারপরে বাবা বলে জড়িয়ে ধরবে বাবাকে, বলে উঠে খিলখিল করে উঠবে হেসে। নেই এমন কোনো নারী যে মাকে স্নেহে ওদেরকে টেনে নেবে বুকে, যে কোনো রোগ জ্বালায় টেনে নেবে ওদের মাথা নিজের কোলে, ঘুম পাড়িয়ে দেবে ওদের পরম স্নেহী। বুকের ভিতরে জ্বালা করে ওঠে শচীনের। মনে পড়ে যায় অনেক অনেক বছর আগেকার একটা কথা, একটা ঘটনা। সেই অভিশাপ আজও বয়ে নিয়ে চলেছে ওরা। তরাক্ষর উঠে দাঁড়ায় শচী। এমনিতে ভীষণ কম কথা বলেও, কিন্তু আজ পারে না সামলাতে নিজেকে। চিরাগকে ঠেলে সরিয়ে সবার সামনে এসে উঠে দাঁড়ায় গাছের নিচে বাঁধানো বেদির ওপরে। সবার দিকে আঙুল তুলে ইশারা করে হিসিস করে প্রচণ্ড রাগে গর্জে ওঠেও। সব কিছুর জন্য তোমরা দায়ী। আমার বাবা, আমার দাদু, দিদা, কাকু, কাকি আর এই সব গ্রামের লোক, সবাই তোমরা দায়ী। সেদিনের সেই অভিশাপের বোঝা আজও বয়ে নিয়ে চলেছি আমরা। শেষ হয়ে যাব, সব শেষ হয়ে যাব। এখনো সময় আছে। হাত জড়ো করে সবার সামনে দাঁড়িয়ে থাকে শচী, মুখ নিচু করে বলতে থাকে, এখনো সময় আছে, সময় আছে। ভেসে ওঠে অনেকদিন আগেকার কথা ওর চোখের সামনে। চোখের কোনটা জ্বালা জ্বালা করতে শুরু করেছে। শহর থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট এই গ্রাম তরি। তরি গ্রামে আজকের দিনে বসবাস করে প্রায় 250 জন মানুষ। তার মধ্যে 200 জনই পুরুষ। রয়েছে প্রায় 50 মেয়ে। তারাও সবাই এখন মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে। আশেপাশের আরও অনেক গ্রামে একই রকম অবস্থা। আজ থেকে প্রায় 35 বছর আগে, তখন শচীন 5 বছরের ছোট ছেলে, একদিন মায়ের কাছে ঘুরঘুর করছিল মায়ের আশেপাশে। গ্রামের বেশ কয়েকজন 5, 7 আর 9 বছরের মেয়েরা সেদিন করছিল গৌরী ব্রত। ও মাকে জিজ্ঞেস করেছিল, মা, এই দিদিরা কি করছে, কি পুজো? না রে শচীন, পুজো নয়, ওরা একটা ব্রত পালন করছে, গৌরী ব্রত। আষাঢ় মাসে এই সময়ে এই ব্রত পালন করলে মেয়েরা বড় হয়ে শিব ঠাকুরের মতো বর পায়। আর এই সময় ওরা দিনে শুধু 2 বেলা খায়। টমেটো, নুন দেওয়া খাওয়ার, সবজি এসব খাওয়া বারণ। উনুনের ধারে বসে কড়াইয়ের ওপরে খুন্তি নাড়তে নাড়তে উত্তর দেয় ওর মা। আরেকটু খেলে সে বাইরে থেকে ঘুরে এসে শচীন জিজ্ঞেস করে, মা, তুমিও করতে এই গৌরী ব্রত? এখন করো না কেন? এসে ওর মা বলে ওঠে, ধুর বোকা, আমি আর এখন কেন করব? ও তো যাদের বিয়ে হয়নি কম বয়সের মেয়েদের করতে হয়। তবে ছোটবেলায় আমিও করেছি, কত মজা করেছি তখন আমরা। ভাবতাম সত্যি শিব ঠাকুরের সাথে বিয়ে হবে, আর আমি পার্বতী। আবার শচীন চলে যায় বাইরে। এদিক ওদিক একটু দৌড়াদৌড়ি করে, একটা কঞ্চি হাতের নিয়ে ভেতরে আসে। রান্নাঘরে মাকে দেখতে না পেয়ে ওদের গ্রামের পুকুরের দিকে চলে যায়। মা আরও কয়েকজন কাকিমা সবাই জামা কাপড় ধোয়াধুয়ি করছে পুকুরের জলে। একটু পরে সবাই নাইরে। মার কাছে এসে চুপ করে বসে থাকে। মা জিজ্ঞেস করে, কিরে, কিছু বলবি? না হলে এখান থেকে যা তো বাপু, আমরা নাইবো এখন। মা বলছে, বাবা কি শিব ঠাকুর? মা কিছু না বলে মুখ চেপে হাসতে থাকে। পাশ থেকে একজন কাকিমা চেঁচিয়ে ওঠে, হ্যাঁ রে, তোর বাপ সত্যি শিব ঠাকুর একটা, এবার তুই যা তো। শচীন চলে যায় ওখান থেকে।
যাওয়ার সময় শুনতে পায় পিছনে সবাই হাসাহাসি করছে। মায়ের কাছে এসে ঘিরে ধরেছে ওর মাকে। কেউ একজন জিজ্ঞেস করে ভিড়ের ভেতর থেকে, এই তোর পেটের ভেতরটা ছেলেই হবে তাই না? আমাদের শচীনের একটা ভাই আসবে। কেটে যায় আরো কয়েকটা মাস। মায়ের পেট বেশ ফুলে উঠেছে। এখন আর ভালো করে হাঁটতে চলতে পারে না। হাঁটার সময় পেটের নিচের দিকে হাত দিয়ে হাঁটে ধীরে ধীরে। বাবা শচীনকে বলে দিয়েছে মায়ের কাছে বেশি না ঘেঁষতে, যদি লেগে যায়। শচীনকে ওর বাবা বলেছে, তোর একটা ছোট্ট ভাই আসছে রে। শচীন বলেছিল, না আমার ভাই না, আমার একটা বোন চাই, ঠিক পুতুলে। কথা শেষ হওয়ার আগেই একটা চর এসে পড়ে ওর গাড়ির উপরে। রাগে চেঁচিয়ে ওঠে ওর বাবা, বোন চাই? খুব শখ হয়েছে তাই না? তোর একটা ভাই হবে, বুঝেছিস? মা তাড়াতাড়ি কোনো রকমে উঠে এসে জড়িয়ে ধরে শচীনকে। আহ, ও তো বাচ্চা ছেলে, ও কি বোঝে? সত্যি তো, যদি মেয়ে হয় কি করবে তখন? মেরে ফেলবো, কেটে ফেলবো। আগে এই মেয়েটাকে, তারপর তারপর তোকে, বুঝেছিস? বাবা পা দাপিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। বাইরে এসে দাদু আর কাকুকে বলে ওঠে, ওইটুকু ছোট ছেলে, তার কি না বোন দরকার। আমি বলে দিচ্ছি বাবা, যদি মেয়ে হয় আমি মেরে ফেলবো দুটোকেই। আমার চাই না ওই বউকে আর ওই মেয়েটাকেও। দাদুও বলতে থাকে, ঠিক বলেছিস, ছেলে না হলে কি করে হবে? বংশ আগে বাড়বে কি করে? ছেলে না হলে বিয়ের সময় কি করে 20-30 লাখ পাওয়া যাবে মেয়ের বাড়ি থেকে? আর ওদিকে মেয়ে হলে আমাদেরই দিতে হবে অত টাকা পণ হিসাবে। না না, আমার মেয়ে চাই না। এ পুরো গ্রামে আমরা কেউই চাই না কারোর ঘরে কোনো মেয়ে জন্ম নেক। মেয়ে হলেই হাজার গন্ডা শুধু খরচ। ছেলে রোজগার করবে আর মেয়েরা শুধু খরচ করাবে। তবে আমি কি বলি, মেয়ে হলে মারবি কেন? বেচি দিই ওকে। ওই তো কয়েকদিন আগে মুখিয়ার ছেলেটা ও সদ্যজাত মেয়েটাকে শহরে বেচে দিয়েছে। আর কত পেয়েছে জানিস? 4.5 লাখ। মেয়েকে ভাঙিয়ে খেতে হবে তো। পারিস পারিস তাও? কাপু সম্মতিতে মাথা নাড়ে। ঠিক বলেছো বাবা, আমি মুখিয়া ছেলের সাথে কথা বলে ওই লোকটা নম্বর নিয়ে আসবো। আগে থেকে কথা বলে ঠিক করে রাখতে হবে সব। কেটে গেল আরো কয়েকটা দিন। গভীর রাতে মাক্ষু চিৎকার করতে শুরু করে ব্যথায়। শচীনকে তাড়াতাড়ি ঘর থেকে বের করে দেয় বাবা। কাকু গ্রামের ধাইমাকে ধরে আনে তাড়াতাড়ি। ঘণ্টাখানেক পরে হঠাৎ একটা বাচ্চার ট্যাঁটার শব্দে পুরো পাড়া জেগে ওঠে। বাইরে থেকে সবাই হাসি মুখে উদ্বিগ্ন চেহারায় জিজ্ঞেস করে, কি হয়েছে, কি হয়েছে গো? ডাইমা শুকনো মুখে একটা ছোট্ট বাচ্চাকে জড়িয়ে নিয়ে আসে ভেতরে ঘর থেকে বাইরে। সবার দিকে তাকিয়ে মাথা নিচু করে বাচ্চাটিকে বাবার কোলে দিয়ে বলে ওঠে, মেয়ে হয়েছে। বাবা ধূপ করে বসে পড়ে বাটি। আশেপাশের লোকজন মুখে ছি ছি করতে করতে চলে যায় যে যার বাড়ি। কাকু তাড়াতাড়ি বাবার পাশে এসে বলে, যাওয়া হয়ে গেছে, চিন্তা করিস না, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি, কাল ভোরেই আপদ বিদায় হবে, চিন্তা করিস না তুই। ছুটে আসে বাবার কাছে। বাবার কোলে থাকা ওর বোনকে দেখতে চেষ্টা করে। ওর গায়ে জড়ানো কাঁথাটা সরাতে যায়। জোরে ওর বাবা শচীনকে এক লাথি মারে, দূরে সরিয়ে দেয় ছেলেকে। শচীন ভেতরে মায়ের কাছে চেপে দেয়। বাবা গর্জে ওঠে, ওই ঘরে কেউ যাবে না, বন্ধ বাড়িতে কার্য তার চা। দেখছি আমি কি করা যায়। বাচ্চাটাকে মাটির এক কোণে ফেলে রেখে বাবা বেরিয়ে যায় কাকু আর দাদুকে নিয়ে। সাথে পিছনে চলতে এক গ্রামের আরো কয়েকজন। আপনারা এতক্ষণ শুনছিলেন জয়ন্ত অধিকারীর লেখা গল্প কবর। গল্পটির পরবর্তী অংশে শুনতে হলে সঙ্গে থাকবেন